জীবনটা তো খুব ঠুনকো, মানে কালকে থাকবো কিনা আমি আজকে জানি না। আমি সব থেকে বেশি সাপোর্ট পেয়েছি আমার শ্বশুর বাড়ির, কারণ আমি তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। কোনো কিছুই আমাকে খুব একটা হতাশা দিতে পারে না। আমি মনে করি সবসময় যে আমি নিজের সমাজ নিজের মতন করে মানাবো। সোকল্ড সমাজের কথা যারা বলেন যে সমাজকে কি মুখ দেখাবো, সমাজকে কি বলবো, আজকে আমার যদি কিছু হয় আমার সন্তানদেরকে তো সমাজ মানুষ করে দিয়ে যাবে না। আমার তো এখনো মনে হয় যে ভগবান যদি আমাকে সেই ক্ষমতা দিতেন আমি আরো দুটো বাচ্চা অ্যাডপ্ট করতাম, আমি যাতে আমার নিজের কাজটা বজায় রাখতে পারি অ্যাটলিস্ট another 10 years, তাহলে আদির লাইফটা সেট হয়ে যাবে। ইস টুটে দিল কা সাহারা হে তু, চন্দা হে তু মেরা সূরজ। যখন তিনি বছর 20 তরুণী হয়ে মঞ্চ কাঁপাচ্ছেন তখন শুরু হলো তার মাতৃত্বের জার্নি। মেয়ের সাথে সাথে নিজের সাফল্যকে অনেকটা এগিয়ে গেলেন, আর সেই সাফল্যের চূড়ায় বসে শুরু হলো আরও এক মাতৃত্বের জার্নি। এই মুহূর্তে যোজদি রয়েছে, স্বাগত তোমাকে। এই এই যে মানে মাদারহুড, আরও একটা মাদারহুড তোমার জন্য, তো কেমন কাটাচ্ছ তুমি এই জার্নিটা? ভালোই, মানে এখনো অবধি তো ভালোই কাটছে, তবে খুব চ্যালেঞ্জিং এতগুলো বছর পরে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, কারণ আদি যখন আমার জীবনে এসছে তখন লকডাউন, সো একা একা অনেকটা সামলাতে হয়েছে। প্রথমে খুব কনফিউজ ছিলাম এবং ওই প্রথম কদিন খুব মানে স্ট্রাগল গেছে যে কোথায় শুরু করব কোথায় শেষ করব, কারণ বাজো যেই সময় হয়েছিল সেই সময়ের কোনো কিছুই আমার সেইভাবে মনে নেই, আর বাড়িতে বড়রা অনেকেই ছিল, সো একটা গাইডেন্স ছিল। বাট আদির ব্যাপারটা যেহেতু একদম নিজে একলা, সেই জন্য একটুখানি চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি। আর ডেফিনেটলি এত বছর পর আর বাজও খুব শান্ত ছিল, আর আদি ততটাই দুরন্ত। সো এভরিডে ইটস আ নিউ চ্যালেঞ্জ। তবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আদিকে এখানে বসানোর। বেশ কিছুক্ষণ বসাতে পেরেছি, কিন্তু পুরোটা সময় ওকে আমরা এখানে রাখতে পারছি না, প্রচন্ড খেলায় ব্যস্ত। তাই তো স্কুল থেকে ফিরেছে মনে হয় জাস্ট। হ্যাঁ, ও স্কুলে যায় সকালে, ওখান থেকে ডে কেয়ারে যায়, ওখান থেকে বাড়ি আসে, তো কাজেই ন্যাচুরালি ডে কেয়ারটাও তো অনেকটা রুটিনের মতন। সো আর বাড়িতে আসলে পুরো ওই বাঁধা গরু ছাড়া পেলে যেরকম হয় ওই রকম অবস্থা। ওকে দেখে যেটা মনে হলো, মানে ওর যে ছোটবেলাটা ওকে তুমি দারুণভাবে এনজয় করতে দিচ্ছ, নিজের মতো করে বাঁচো, মানে এটা ওটা ওটা কোনো বাধ্যবাধকতা তুমি ওকে আটকাওনি না সেরকম। অ্যাকচুয়ালি কি বাচ্চাদের একটা সাইকোলজি থাকে, তুমি যেটা না করবে সেটা আরও বেশি করে করবে। সো কাজেই যতক্ষণ না কোনো কিছু ক্ষতিকারক করছে ততক্ষণ আমার মনে হয় একটু ছেড়ে রাখা ভালো। আর স্কুলে যাচ্ছে বা ডে কেয়ারে থাকছে, সেখানে তো একটা রুটিন ওয়াইজ ওরা চলছে। সো বাড়িতে একটুখানি রিল্যাক্সড দরকার। যেরকম ওর ডে কেয়ারে আমাকে ওর ম্যামেরা বলে ও নাকি নিজে নিজেই সব খায়, নিজে সব কিছু করে, ইভেন খাওয়ার পরে প্লেটটাও নাকি বেসিনে গিয়ে রাখে। বাড়িতে তো আমি কিচ্ছু করতে দেখি না ওকে, মানে বাড়িতে জাস্টও খাবে না নিজে, ওকে খাইয়ে দিতে হবে। মানে বাড়িটা হলো বাড়ি আর কি, মানে ওখানে কোনো নিয়ম কানুনের নিয়ম ওই একটাই যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রাত্রিরে ঘুমোতে হবে, কারণ পরের দিন ভোরবেলা স্কুলের জন্য রেডি হতে হবে। যখন আদি তোমার জীবনে এলো, আমি আগে একটু জিজ্ঞেস করি যে তোমার জীবনটা কতটা বদলালো? অনেকটা, এবং থ্যাঙ্কস টু লকডাউন, করোনা অনেকের জীবনে তো অনেক ক্ষতি এনে দিয়েছে, আমরাও অনেক প্রিয়জনকে হারিয়েছি, কিন্তু এই লকডাউনটা অনেক মানুষকে যেরকম ডিপ্রেশনে ফেলেছে, ডিপ্রেসড, আমার পরিচিত অলমোস্ট অনেক বন্ধুবান্ধবরাই খুব ডিপ্রেশনে কাটিয়েছে, কিন্তু লকডাউন আমার জীবনে একটা গোল্ডেন পিরিয়ড, বিকজ আমি পুরো সময়টা আদিকে ডেডিকেট করতে পেরেছি, এবং নতুনভাবে নিজেকে আমি কি আরও পারি বা আমি চাইলে এটাও করতে পারি, সেই নতুন মিটাকে আর কি আমাকে দেখিয়েছে। কারণ নিজের একটা ব্রেকও দরকার ছিল। আমি জীবনে নিজের মানে এই কর্মরত জীবনে এত বড় ছুটি কখনো পাইনি, কারণ আমাদের তো পাবলিক নিয়ে ডিলিংস, এবং যতদিন পাবলিক অ্যাপিয়ারেন্স বন্ধ ছিল ততদিন তো আমাদের কোনো কাজ হয়নি, আমরা যারা মঞ্চের শিল্পী। হ্যাঁ, টুকটাক যখন একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক মাঝে মাঝেই শুনতে পাবেন। আমরা যারা যখন পর্দায় কাজ করি, যখন সেটা যখন আস্তে আস্তে খুললো, এই একটা দুটো হয়তো দিদি নাম্বার ওয়ান কখনো এটা ওটাতে আমি গেছি, বাট আদারওয়াইজ শো যতদিন না পুরোপুরিভাবে শুরু হয়েছে ততদিন তো আদি আমাকে পুরোটাই পেয়েছে। ইনফ্যাক্ট থ্যাঙ্কস টু দ্যাট টাইম, যে ওইটা যদি না হতো তাহলে আমি হয়তো আদিকে এরমভাবে বড় করতে পারতাম না, মানে নিজের মতন করে ওর জন্য সব কিছু করতে পারতাম না, কারণ আমার কাজের তো কোনো পার্টিকুলার টাইমিং নেই, তো সেটার জন্য তো আমাকে একটা স্ট্রাগল করতে হয়। বাট যখন শোজ শুরু হলো সেই সময়টায় ডেফিনেটলি আমাকে অনেকটাই টাইম ম্যানেজমেন্ট, এবং যেটা ধরো আমি যখন একা একা থাকছি
তখন যেটা আমায় করতে হতো না, মানে যে কোনটার পরে কোনটা করব, মানে পরের দিনেরটা আগের দিন গুছিয়ে রাখা, যে এই টাইমে আমি এটা করবো, এই টাইমে আমাকে বেরোতে হবে। তাই আর আমি প্রেফার করেছি সবসময় আদির সব কিছুই নিজে হাতে করার। ডেফিনেটলি ওকে যারা টেক কেয়ার করেছে, যারা ওর কেয়ার গিভার, যে এখন আছে, সে প্রায় 5 বছর হয়ে গেল আদিকে দেখছে, মানে 5 বছর হবে, আদিরও 5 বছর হবে, ওরও 5 বছর হবে। ও যথেষ্ট নিজের সন্তানের মতন আদিকে দেখে, কিন্তু তবুও মানে আমার সবসময় এটা চেষ্টা থাকে যে এখন যেহেতু স্কুলে যাচ্ছে, ওর বই খাতা গুছিয়ে দেওয়া, সকালবেলা ও কী টিফিনে নিয়ে যাবে সেগুলো রেডি করা, এবং ধরো ওর খাবারটা আমি যদি নিজে হাতে রান্না করে যাই আমার খুব ভালো লাগে। সো এগুলো এখনও আমি যতটা সম্ভব মেনটেন করার চেষ্টা করছি। ওই সময়টা যখন কেউ ছিল না তখন তো রেগুলারলি করতাম, কারণ 6টার সময় যদি আমার শুটিংয়ের কল টাইম থাকতো তাহলে আমি ভোর 4টের সময় উঠে ওর জন্য রান্নাবান্না করে দিয়েই বেরোতাম। এখনও সেটাও চেষ্টা করি, এখনও অনেক সময় হয় না, বাট এখন যেটা হয় যে হয়তো আমি ধরো মেদিনীপুরে শো করতে গেছি, আমি রাত্রির 2টোর সময় ফিরলাম, এবং কৌশল্যা যে আদিকে সব সময় দেখে, ও জানে যে দিদি এসে ওর স্কুলের বই টই গুছিয়ে রাখবে, তাই আমার এই লিভিং রুমে ওর স্কুলের ব্যাগ ট্যাগ রাখা থাকে, এবং আমি এসে ওই রাত্রি 3টের সময় হোক 3:30 সময় হোক রুটিন থেকে তার বই টই গুছিয়ে, তার জামা কাপড় গুছিয়ে আমি শুতে যাই। কিন্তু ও 8টার সময় বেরোয় বলে আমাকে আবার 6:30টায় উঠতে হয়। সো 6:30 থেকে 8টা অবধি ওই যুদ্ধ চলে, যে সে রেডি করানো অনেকটাই ওই করে কৌশল্যা, কিন্তু ওই টিফিন কি হবে না হবে, ও কি স্কুলে নিয়ে যাবে, স্কুলের কোনো মেসেজ এসছে কি না, নোটিস এসছে কি না, সেগুলো দেখে সেরমভাবে প্রিপারেশন করা, এগুলো। আদির একটু মানে ওর যে জার্নিটা, তুমি ওকে যখন প্রথম দিন নিয়ে আসলে তোমার কাছে, এবং সেই যে মুহূর্তটা তুমি ওকে নিজের কাছে রাখলে এবং একটার পর একটা দিন কাটাতে শুরু করলে, সেটা একটু বলো যে প্রথম দিনটা তোমার কাছে কেমন ছিল, মানে ওকে নিয়ে আসার এই যে জার্নিটা ছিল। বাবারে বাবা, আমার মানে প্রথম দিন আমার মনে আছে যে আমি ওকে যখন ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে আসলাম, ওর খিদে পাচ্ছে, হয়তো কাঁদছে বা কোনো কিছু করে ফেলেছে, তখন তো খালি কাঁদছে, আর ওই আধ ঘন্টা অন্তর অন্তর আমি পুরো অ্যালার্মের মধ্যে চলতাম, মানে অ্যালার্ম দিয়ে রাখছি কোন মানে মানে আধ ঘন্টা অন্তর অন্তর খাবে, তার চেঞ্জ করানো, তার জল ফোটানো, এই সবগুলো। তবে রাত্রিবেলা যখন কাঁদতে শুরু করেছে, এসির মধ্যে দরদর করে ঘামছি তাকে কোলে নিয়ে, সে চুপ করাতে পারছি না, আর আমার টেনশন বোধহয় বিপি বেড়ে যাচ্ছে। এসির মধ্যে আমার মনে আছে আমি দরদর করে ঘামছি, কোথায় শুরু করব কোথায় শেষ করব বুঝতে পারছি না। সো দ্যাট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। অ্যান্ড আমার মনে হয় যে এটার একটা অদ্ভুত মজা আছে মাতৃত্বের, বা সন্তানকে লালন পালন করার একটা, মানে তার যে স্ট্রাগল, আমার মনে হয় সব মারাই এই মজাটাকে মানে এই স্ট্রাগলটাকে মজার মতন করেই নেয়। মানে এটা একটা অন্যরকম শিক্ষা। মানে আমি আমার যেরকম নিজের প্রফেশনের ক্ষেত্রেও পার্টিকুলার, যে আমি আজকে স্টেজে যাব, আমি কি পরবো না পরবো, আমার কখন বেরোতে হবে, তার আগে আমাকে রেডি হতে হবে। তো এবারে আমার তো রুটিনটা দুভাগে ভাগ করা হয়েছে এখন, শুধু নিজের রুটিন নয়, তার সঙ্গে সঙ্গে আদিরও রুটিন। আর বাজো যেহেতু আমার সঙ্গে কয়েক বছরই ছিল, কারণ তারপর ছোটোবেলা থেকেই আমার ইনলজের ওখানে মানুষ হয়েছে মাইসোরে। সো কাজেই ওর ছোটোবেলায় অতটা আমাকে দায়িত্ব নিতেই হয়নি, সবটাই আমার শাশুড়ি মা সামলেছেন। কিন্তু আদির যেহেতু পুরোটাই আমার ওপরে, সেই জন্য এভরিডে ইটস এ নিউ স্ট্রাগল। অ্যান্ড এই টানাপোড়েন, রোলার কোস্টার রাউন্ড সবটাই এনজয় করছি। বাজও এখন বড় দিদি, মানে মায়ের মতোই আদির কাছে। তো তুমি যখন প্রথমবার আদিকে নিয়ে আসবে, তোমার যখন ডিসিশন তৈরি হচ্ছে, তো সেই সময় কতটা বাজোর সাথে কথা বলেছিলে? বাজুর সঙ্গে তো অনেক আগেই, কারণ কি আমার বাচ্চা অ্যাডপ্ট করার এই চিন্তা ভাবনাটা বহু বছরের। বাজু যখন বোধহয় 5-6 বছর বয়স, 6-7 বছর বয়স, তখন আমি একবার ট্রাই করেছিলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, তখন ওর একটুখানি মন খারাপই হয়েছিল। আমাকে বললো, আমি কি গুড গার্ল নই যে তুমি আরেকটা ভাই বা বোনও আনতে চলেছো? তাই বললাম না, সেরকম নয়। তারপরে ওকে বোঝানো হলো, তারপরে বললাম যে উইথ দ্য টাইম যদি আমি সত্যি সত্যি অ্যাডপ্ট করতে পারি, শিল আন্ডারস্ট্যান্ড। তারপরে তো হলো না, আই ওয়াজ লাইক, আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি আর পাবো না কোনো বাচ্চা টাচ্চা। তবে আদির ব্যাপারটা খুব হঠাৎ করে এবং অদ্ভুত একটা মানে ঘটনার মাধ্যমে হয়েছিল। সো যখন ও সেটা জানলো এবং তারপরে বুঝতে পারলো, মানে তখন ততদিনে ও অনেকটাই বড় হয়ে গেছে। সো আমাকে সেরমভাবে ওকে বোঝাতে হয়নি। বাট আমার মনে হয় কোথাও
ওর যদি কোনো কিছুতে খারাপ লেগেও থাকে তখন মানে আগে, সেটা বোধহয় অনেক দিনই ওভারকাম করেছে। অ্যান্ড শি নোজ দ্যাট মাম্মা ইজ ভেরি হ্যাপি। আর আমি যেহেতু মায়ের কাছে থাকি না, হয়তো সেইটা অনেকটা আদি পূরণ করছে। সো শি ইজ হ্যাপি। লকডাউনের সেই সময়টা মানে একদম ভরা লকডাউন, যেই সময় আদি তোমার কাছে আসে, কতজন তোমার সঙ্গে সহমত হয়েছিল যে আদিকে নিয়ে আসার জন্য, আর কতটা তুমি মতবিরোধের সম্মুখীন হয়েছিলে? আমি মতামত সেইভাবে কিন্তু কারোর কাছ থেকে নিইনি, কারণ এটা আমার ডিসিশন ছিল। আমি শুধুমাত্র অ্যান্সার বলছিলাম আমার মেয়ের কাছে। তো ওর সঙ্গে কথা বলেছিলাম, ওকে যখন আমি দেখভাল করছি, যখন আমি ওকে লিগালি পাইনি, শি ওয়াজ কোয়াইট ওকে। অ্যান্ড আমার মনে আছে যে আমি একবার ব্যাঙ্গালোরে বাজো যেখানে থাকে ওর কাছে গেছিলাম বেড়াতে, তখন আমি কিছু জামা কাপড় কিনবো বলে বলেছিলাম, ও নিজেই আমার সঙ্গে গিয়ে মলে ওর জন্য জামা কাপড় সিলেক্ট করেছিল। সো তারপরে নিয়ে আসলাম যখন, আমার হাজব্যান্ডও কোনো দিন আমার কোনো রকম ডিসিশনে না বলেন না। তবে ও আমাকে একবার শুধু একটাই কথা বলেছে, খুব কম কথার মানুষ, বলেছিল যে আমাকে যদি কেউ বলতো যে 50 বছর বয়সে এসে আরেকটা বাচ্চার দায়িত্ব নাও, আমি বোধহয় নিতে পারতাম না। সো তুমি যেটা করেছো এটা মানে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর এছাড়া বাকি তো আমার বাবা তো তার আগেই মারা গেছেন, মাও নেই। তো আমার পরিবারের দিক থেকে তো কারোর কোনো মতামত নেওয়ার কোনো জায়গাই ছিল না। তবে একটা জিনিস আমার খারাপ লাগে যে বাবা যদি বেঁচে থাকতেন তাহলে বোধহয় খুব খুশি হতেন, কারণ বাবা জানতেন যে আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চাই। তো ফাইনালি যখন ইভেন বাবা এরকমও বলতেন যে তোমার যদি কাজে যাওয়ার জন্য বা কাজ করার জন্য কোনো অসুবিধা হয়, বাচ্চাকে আমার কাছে রেখে যাবে, আমি দেখভাল করব। বাবা ভীষণ বাচ্চা আর ভীষণ সামলাতে পারতেন। বাজ্য যখন ছোট ছিল, যখন বাবার কাছে এসে থাকতাম, তখন আমাকে কিছু ভাবতেই হতো না। বাবা ভীষণ বাচ্চা দারুণ বাচ্চা হ্যান্ডেল করতে পারতেন। সো ওই আর কি, যে বাবা চলে যাওয়ার, আর অদ্ভুতভাবে বাবা মারা গেলেন মে মাসে, আর আদির ঘটনাটা ঘটলো ডিসেম্বর মাসে। মাসের একটা ডিফারেন্স। আদিকে নিয়ে আসার তো অনেকটা মানে লিগাল, যে তুমি ইস্যুটার কথা বললে, তার তো অনেকটা জার্নি। সেই সময় তো নিজেকে স্টেবল রেখেছিলে? হ্যাঁ মানে দেখো, আমি তো ওই যে বললাম না যে হাল ছেড়ে দিয়েছিলাম। লিগাল পেপার্স আদির পেয়েছি আমি প্রায় 3-3.5 মাসে। সো সেটা তো সময় লেগেছে, এবং তারপরেই আমি সোশ্যাল মিডিয়াতে জানাই যে আমি এরকম বাচ্চা অ্যাডপ্ট করেছি। আরও একটা বিষয় থাকে, যখন তুমি আদিকে প্রথমবার দেখলে, মানে তোমার সেই অনুভূতিটা, মানে তোমার তো এতদিন চেয়েছিলে যে একটা বেবি তোমার কাছে আসুক, তোমার যখন ওকে প্রথম দেখলে এবং ওকে নিয়ে আসলে, ওকে প্রথম দেখাটা তোমার কাছে কেমন ছিল? দেখছিলামই বোধহয়, মানে এই মুহূর্তে আমি ওটা হয়তো ইন ওয়ার্ডস ডিসক্রাইব করতে পারবো না, বাট আই ওয়াজ ভেরি হ্যাপি ইমোশন সব একসঙ্গে কাজ করছিল। বিকজ ওই এত বছরের একটা মানে না পাওয়া, সেটা যদি হঠাৎ করে তুমি পাও, সো ইটস লাইক ওই নানান রকম ইমোশন, নানান রকম আনন্দের কি বলবো, সেই ফুলঝুরির মতন আর কি স্পার্কস কাজ করছিল। আমি যদি জিজ্ঞেস করি যে তোমার মায়ের সাথে মানে সেই সময়টা, তুমি যখন ছোট ছিলে, তোমার মঞ্চে আসা, তোমার গান গাওয়া, সেই সময়টা তুমি মাকে কতটা পেয়েছো? আমার তো মঞ্চে আসাটা মায়ের হাত ধরেই, মায়ের অনুষ্ঠানে গিয়ে গান গেই। তবে মায়ের মধ্যে আর আমার মধ্যে একটাই সব থেকে বড় ফারাক হলো, মা ওয়াজ লাইক, মা ভীষণ মিলিটারি শাসনে বিশ্বাস করতেন, আর আমি সেটা বিশ্বাস করি না। মা ওয়াজ ভেরি স্ট্রিক্ট, বাট অ্যাট দ্য সেম টাইম মানে তখন খুব রাগ হতো। পরবর্তী সময়ে যখন বোঝার মতো ক্ষমতা হয়েছে, তখন বুঝেছি যে মায়ের ওই মিলিটারিদের মতন শাসন না থাকলে আমার নিজের ক্যারিয়ারের যে নিষ্ঠা, যে টেনেসিটি, যে ফোকাস আমার আজও আছে, সেটা হয়তো থাকতো না, বা সেইটা আমি হয়তো শিখতাম না। আদি কতটা তোমার ওই একাকিত্ব, মানে ধরো এইখানে থাকা এবং সবটাই তো কাজ ঘিরে, মানে পুরোটা কাজের উপর দিয়ে দিচ্ছ, কিন্তু নিজের যে একটা সময়, সেইটাকে মনে হয় অনেকটা আদি দূর করতে পেরেছে, মানে তোমাকে দিয়েছে তোমার সময়টা। মানে আমাকে আমার সময় দিয়েছে, মানে আমি তো যখন আদি আসেনি তখন একলাই থাকতাম কলকাতা শহরের বুকে, মেয়ে বাইরে, বড় অনেক দিন বাইরে। সো আই ওয়াজ ওয়ার্কিং লাইক এ ডগ, মানে ডে নাইট আফটারনুন কোনো কিছুই কোনো খেয়াল থাকতো না। এক একদিন এমন করতাম যে হয়তো 48 ঘন্টা ধরে কাজ করে যাচ্ছি। সো দ্যাট ওয়াজ ইন আ সেন্স ওয়াজ লাইক ওকে, কিন্তু আই ওয়াজ লাইক রুইং মাইসেলফ। কারণ যখন তুমি ওভার কিছু করবে, ওভারডু করবে, তখন কিন্তু একটা
সেটার সেই কাজটা মানে মেশিনের মতন হয়ে যায়, যেটা আমারও হচ্ছিল। সো আমার মনে হলো যে না, আমার একটা ব্রেক দরকার। বিকজ আর আদি আসার পরে মানে আদি আসা, আমার ব্রেক নেওয়া, লকডাউন সব একসঙ্গেই হয়েছে। সো ইট ওয়াজ লাইক ওই যে যেটাই আমি বললাম যে একটা গোল্ডেন টাইম। কারণ আমি আমার নিজেকে রিজুভিনেট করেছি ওই টাইমটায় আবারও। হয়তো অন্য সময়ের সঙ্গে দেখতে গেলে আই ওয়াজ লাইক মোর রিল্যাক্সড দ্যাট টাইম বিফোর আদি কেম ইন টু মাই লাইফ। কিন্তু আদির আসার পরে খাটনিটা অনেক বেশি বেড়ে গেছিলো। বাট অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ লাইক আই গট দ্য হোল্ড অফ মাই সেলফ কন্ট্রোল, যেটা আমার একদম লুজ হয়ে গেছিলো। কারণ আমার বাড়ি ফিরতে আচ্ছা বাড়ি ফিরে গিয়ে কী করবো, বাড়িতে বসে থাকতে হবে, ঠিক আছে আর একটা কাজ করে নিই, মানে এইরকম হয়ে গেছিলো। আই ওয়াজ লাইক ওয়ার্কাহলিক আমি এমনিতেও, কিন্তু আই ওয়াজ লাইক ডুইং টু মাচ অফ ইট, যেটা আমার ক্ষতি করছিল। সো থ্যাংক গড কি যে পুরো ব্যাপারটাই আবার নতুন করে রিফ্রেশড হয়ে শুরু হয়েছে। আগের বিষয়টা তুমি যেটা বলছিলে যে তোমার মেয়ে এবং তোমার পরিবার তাদের কাছে তাদের সহমত বা তাদের সম্মতি পুরোটাই তোমার ব্যক্তিগত বিষয় থাকে, কিন্তু তবুও যারা থাকে মানে সমাজের চোখ, তারা অনেক সময় অনেক কিছু তুমি শিকার হয়েছো আদিকে নিয়ে। তো সেটাতে তুমি মানে মা হিসেবে মায়ের জায়গাটা তুমি কতটা নিজেকে ঠিক রাখতে পারতে? দেখো, প্রথমত আমি বলে না যে কিছু কিছু জীবনে কিছু কিছু সময়ে অনেক কিছুর পরিবর্তন করতে হয়। কোনো কোনো সময় আমরা যখন ইয়াং থাকি তখন একটা লাইফস্টাইল থাকে, তারপরে যখন আরেকটু বয়স হয় তখন আমরা একটুখানি লাইফস্টাইলটাকে বদলাই, আবার আরেকটু যখন বয়স হয় তখন আরেকটু বদলাই। তো আদি আসার আগে আমার যে মানে আমি কোনোদিনই খুব উশৃঙ্খল ছিলাম না, কিন্তু আমি খুব একটা কিছুর পরোয়া করতাম না। আদি আসার পরে যেরকম আমি নিজের সময় এবং সব কিছু ব্যালেন্স করতে শিখেছি, বিকজ আমাকে ব্যালেন্স করতেই হবে, দের ইজ নো আদার ওয়ে, সেটাও হয়েছে। অ্যান্ড সমাজের কাছে আমি কি বলবো, সমাজ অ্যাকচুয়ালি আমি মনে করি সবসময় যে আমি নিজের সমাজ নিজের মতন করে মানাবো। বিকজ সোকল্ড সমাজের কথা যারা বলেন যে সমাজকে কি মুখ দেখাবো, সমাজকে কি বলবো, আই ডোন্ট কেয়ার। বিকজ আমি তো আজকে আমার যদি কিছু হয়, আমার সন্তানদেরকে তো সমাজ মানুষ করে দিয়ে যাবে না। সো কাজেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাভ টু বি ভেরি প্র্যাকটিক্যাল, হ্যাভ টু টেক কেয়ার অফ মাই সেলফ, হ্যাভ টু টেক কেয়ার অফ আদিস ফিউচার, I have to take care of my daughter's future, এবং নিজের কাজকে ঠিক রাখা, যতদিন আমি ঠিক করে কাজ করতে পারবো। তারপরে তো বাকিটা উপরওয়ালা ভরসা, যে আমি আমার লাইমলাইটে কতদিন থাকবো। ডেফিনেটলি আই হ্যাভ প্ল্যান্ড আ রিটায়ারমেন্ট অলসো। কারণ যতদিন আমি যেরমভাবে পারফর্ম করে থাকি, যেটা ইউজুয়াল পারফরমেন্স নয় অফ আ বেঙ্গলি সিঙ্গার, সেটা যতদিন করতে পারবো আমি ততদিনই করবো। একদম ওই সো কল্ড কনসিডারেশন ওয়ে মানে জায়গায় গিয়ে আচ্ছা উনি খুব সিনিয়র আর্টিস্ট, উনি এখন অতটা ওরমভাবে পারফর্ম করতে পারেন না, বাট আমরা ওনাকে ওই জায়গায় আমি পৌঁছাতেই চাই না। সো সেটার জন্য আমাকে আরও বেশি লড়াই করতে হচ্ছে যে এই মুহূর্তে, বিকজ আদির ভবিষ্যৎ ইজ আ ডিফারেন্ট পার্ট অ্যান্ড হি ইজ সো স্মল। তো কাজেই ওর জন্য এখন আমাকে বেশি করে ভাবতে হচ্ছে, যে কারণ লাইফ ইজ মানে জীবনটা তো খুব ঠুনকো, মানে কালকে থাকবো কিনা আমি আজকে জানি না। তো কাজেই সেই সব কিছু মাথায় রেখে এখন আবার একটুখানি আমি লিটল স্কেয়ার অলসো। অ্যান্ড কোনো সময় যদি ভগবানের কাছে কিছু চাইতেও হয়, আমি ওটাই চাই যে আমাকে একটু সুস্থ রাখো, অ্যান্ড আমি যাতে আমার নিজের কাজটা বজায় রাখতে পারি অ্যাটলিস্ট অ্যানাদার 10 years, তাহলে আদির লাইফটা সেট হয়ে যাবে। মায়েদের তো অনেক ভাবনা থাকে, মানে তোমার এই ভাবনাটা পুরো ডিফারেন্ট, মানে নিজের কাজ নিজের শিল্পী রিটায়ারমেন্ট হয় না, আমরা তবুও তো একটা সময় না, থাকে। আমার মনে হয় দরকার সব কিছুরই রিটায়ারমেন্টের একটা মানে এক্সপায়ারি ডেট আছে, কিন্তু আমরা সেটা মানতে চাই না। বাট আই হ্যাভ বিন ভেরি প্র্যাকটিক্যাল ইন মাই আদার সেন্স। কারণ কি আমি যেহেতু এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, ছোট থেকে দেখেছি অনেক মানুষ সেই হাঁটতে পারছে না, চলতে পারছে না, তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, তাও সেই পুরোনো দিনের শিল্পী বলে মানুষ হাততালি দিচ্ছে, করছে। বাট দ্যাট ইজ ভেরি প্যাথেটিক। মানে ওরমভাবে নিজেকে ওরমভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমার যেটা কাজ, আমি যদি সেটা সেই লেভেল অবধি না, মানে সে একটা লেভেল তো আছে, মানে ধরো আমার লাইফ স্প্যান যদি 30 বছর হয়, আমি 20 বছর থেকে কাজ করা শুরু করলাম, 10 বছর আমি দারুণ ফাটিয়ে কাজ করলাম, তার পরের বছর থেকে আমি কাজ করতে পারছি না, অথচ লোকে আমায় নিয়ে যাচ্ছে। এই এক্সকিউজটা আমার মনে হয় বন্ধ করা উচিত। কারণ কি, তাতে আমার মনে হয় যে শিল্পী সত্তা যেটা নিয়ে আমি এতদিন বাঁচছিলাম, সেটাও খুব একটা সুস্থ থাকে না, এবং যারা দেখে তারাও ওই একটা
তোমাকে কনসিডার করছে, ওটা আমি নিতে পারবো না। আমি যার জন্য আমি স্টেজে মাঝে মাঝে খুব ইয়ার্কি ঠাট্টা করে বলি যে আমি নিজেকে প্রমিস করেছি যে দাঁত পড়ে গেলে আমি আর গান গাইবো না, বিকজ বাঁধানো দাঁতে আমি গান গাইতে বিশ্বাসী নই। মঞ্চে উঠবো যখন মঞ্চটা কাঁপিয়ে এবং মিস জোজো যেই নামটা থাকে সেইভাবেই পারফর্ম করবো তোমার কাছে। একদমই তাই। তবে আদির কথাতে একটু আসি, আদির গলার সুর আছে, তুমি সেটা বলো এবং মঞ্চে অনেক সময় ওকে একটু নিয়ে যেতে চাও তুমি, তো তোমার কি মনে হয় গানটাও কতটা বোঝে? একটু আমাকে নিয়ে যেতে হয় না যখন ওর ছুটি থাকে, এবং যেদিন যেদিন অ্যাক্সিডেন্টালি ও ফিরে আসে এবং সেই সময় আমি বেরোচ্ছি, কোনো দিন আই জাস্ট ক্যানট স্টপ হিম, কারণ এত কান্নাকাটি করে আমি তারপরে বললাম ঠিক আছে কালকে স্কুল নেই, চলো বাবা আমার সঙ্গে। কিন্তু সব জায়গায় তো নিয়ে যেতে পারি না, কারণ অনেক দূরে দূরে আমাদেরকে ট্রাভেল করতে হয়, তাও অনেক দূরে গেছে আমার সঙ্গে। ও ভীষণ ভালোবাসে এই অ্যাম্বিয়েন্সটাকে, অত অডিয়েন্স, এবং সেটা খুব ছোট থেকেই, মানে ওর খুব একটা স্টেজ ফ্রাইট আমি কখনো দেখিনি। ডে ওয়ান থেকে আমি দেখেছি বেশ আমার অডিয়েন্সকে বেশ হাত ফাত নাড়ছে, অত লাইট, এদিকে ওই বাস্টিং হচ্ছে সব কিছুর মধ্যে ও ঘুরে ফুরে বেড়াচ্ছে স্টেজটা, মানে বাড়ির মতন কি খেলে এনজয় করছে ভীষণ। ও খুব একটা সব লাইট ক্যামেরা এসবকে ভয় পায় না। সুর একটু একটু তো বুঝতে পারি, মানে ওই আচ্ছা, কিন্তু এখনও তো বড্ড ছোট, আর এখনও পুরোপুরি ওর স্পিচটা একটু ডিলে, ও পুরোপুরি কথা বলে না বলে আমি ও পুরো সেন্টেন্স না গাইলে তখন তো আমি বুঝতে পারবো না। তবে রিদম সেন্স আছে, সেটা আমি ওর নাচ দেখে বুঝি। আর মিউজিকটা ভীষণ ভালোবাসে, পাগলের মতন ভালোবাসে। তোমাকে একটা গান শোনাতে হয় ধরো ওকে, মানে শোনাও মাঝে মাঝে ঘুম পাড়ানোর সময় বা ওকে ঠান্ডা বসিয়ে রাখার জন্য? ও মাঝে মাঝে যদি কিছু গুনগুন করে, ধরো ও যেখানে থাকে ক্রেশে সেখানে হয়তো ডেকেরে শিখেছে বা স্কুলে শিখেছে, সেটা হঠাৎ হঠাৎ ওই খেলতে খেলতে হয়তো গুনগুন করে উঠলো, সেটা আমি যখন গাই তখন একটা দুটো লাইন হয়তো আমার সঙ্গে একটু গাওয়ার চেষ্টা করে, আর ও সেটা তখন ভালোবাসে আর কি। যেরকম এই কদিন আগে বোধহয় স্কুলে 25শে বৈশাখের জন্য ফুলে ফুলে ঢলে ঢলে শিখিয়েছিল, সেদিনকে হঠাৎ দেখছি খেলতে খেলতে ফুলে ফুলে ওরকম ওই সুরটা গাইছে। আমি গানটা আবার তখন ইচ্ছে করে ইউটিউবে চালিয়ে দিলাম, তখন দেখি হাঁ করে শুনছে আর কি। বুঝতে পারছি, মিল পাচ্ছে। হ্যাঁ, যখন তুমি ওকে নিয়ে মঞ্চে ওঠো, মানে তুমি যেটা বললে যে ও মঞ্চটাকে একদম নিজের মতো মানে নিজের আয়ত্তে করে নেয়, তুমি যখন ছোট ছিলে বা তুমি যখন গানটা শুরু করছো তখন তোমারও মনে হয় মঞ্চে কোনো ফোবিয়া ছিল না, একেবারে প্রাণ খুলে গান, এইটা বোধহয় সিমিলার বলো তোমাদের? হ্যাঁ, অদ্ভুতভাবে ওই আমি সবসময় এটা বলি যে লোকে বলে না ব্লাড স্পিক্স, বাট হি ইজ নট মাই ব্লাড, বাট ওই একটা পরিবেশ হয়তো কাজ করে। এবং ও ছোটো থেকে এটা মানে যখন থেকে জ্ঞান হয়েছে তখন আমি দেখতাম যে ও যখন, ইনফ্যাক্ট আমি আমার টালিগঞ্জের বাড়িতে ছিলাম একদিন, কোনো মর্নিং শো কোনো ইভেন্টে ওই হোলির কোনো একটা গান টান দেখাচ্ছিল সকালবেলা, সো আমি সেটা নিজে দেখছি, আর ও তখন ওই নিজের হাই চেয়ারে বসে তখন জাস্ট ব্রেকফাস্ট করছে, ও হাঁ করে একবার টিভির দিকে দেখছে আর একবার আমার দিকে দেখছে, ভাবছে যে এই মানুষটা ওখানে ঢুকলো কী করে, অ্যান্ড গানটা শুনছে হাঁ করে। তো ওর ওইটার মধ্যে থাকতে থাকতে আমার মনে হয় ওর এই ইন্টারেস্টটা গ্রো করে গেছে। ইনফ্যাক্ট ওর পেরেন্টস টিচার মিটিংয়েও ওর মিউজিকের স্যার আমাকে অনেকবার বলেছে যে ওকে কিন্তু কিছু একটা শেখান, ওর কিন্তু আছে এই ব্যাপারটা। শুধু রক্ত কথা বলে না, তোমার সঙ্গে থেকে থেকে ওর এই বিষয়টা রয়েছে। ডেফিনেটলি পরিবেশ ভীষণ কথা বলে, হ্যাঁ, আপব্রিঙ্গিং কার কিরকম কোন পরিবেশের মধ্যে সেটা ভীষণ ম্যাটার করে। তোমার ইচ্ছে রয়েছে মানে ওকে গানের জগতে আনার, যদি ওর সেটা ইচ্ছে থাকে মানে তুমি কি চাইবে? দেখো এটা তো একটা অনেক বড় একটা চ্যাপ্টার, এটা বলা খুব মুশকিল এখন, ওকে আমি প্রেডিক্ট করতে পারবো না। ওর যদি সত্যি সত্যি ইচ্ছে থাকে তাহলে ওকে শিখতে হবে। এবারে সেটা শেখার জন্য সেই বয়সটা হতে হবে অ্যাটলিস্ট 5 বছর, কারণ ও যেহেতু বললাম স্পিচটা ডিলে, যেহেতু ও পুরোপুরি এখনও পরিষ্কার মানে সেন্টেন্স ওয়াইজ কথা বলে না। আমার মেয়ে অনেক ছোটো থেকে 2.5 বছর বয়স থেকে কথা বলতো, কিন্তু ওর এখন আস্তে আস্তে বুলি ফুটছে আর কি। তো কতদিনে ও গান গাইবে আমি জানি না, বাট যদি ইচ্ছে থাকে বা ভগবান যদি সত্যি ওকে কপাল দিয়ে থাকে তাহলে হয়তো হবে, যদি হওয়ার থাকে ডেফিনেটলি হবে, আমি এটা বিশ্বাস করি। তবে ও যতদিনে ওর যদি ধরো আজ থেকে 10 বছর পর যদি এই কেরিয়ার হওয়ার থাকে বা তার মধ্যে যদি হওয়ার থাকে, চাইল্ড আর্টিস্ট হিসেবে যদি কাজ করতে শুরু করে, যদি সেরকম আমি পসিবিলিটিস দেখি, তাহলে একটা সময় অবধি করতে পারবে। কিন্তু ছেলেদের তো আবার ওই একটা গলা ভাঙে, তারপরের ব্যাপারটা কী হবে ওটা বলা খুব মুশকিল। আর যদি বড় হয়ে একেবারে সব তালিম ঠালিম নিয়ে স্কুল শেষ করে যদি ও স্টেজে ওঠে,
সে সময় বলবে। তোমার ছোটবেলাটাতে একটু আসি। যখন তুমি ছোট থেকেই মানে প্রচুর কাজ এবং মঞ্চ নিয়েই থেকেছো, মানে গান পরিবেশ এইভাবেই বড় হয়েছো, ছোটবেলাটা কি সেভাবে এনজয় করেছো নাকি পুরোটাই কাজে কাজে কেটেছে? আমার ছোটবেলায় এনজয়মেন্ট বলতে কিছুই ছিল না। স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে শো, আবার বাড়ি, আবার আবার স্কুল। বাড়িতে যখন থাকতাম ছুটির দিনে, আমরা তো পাড়ার মধ্যেই ওই কুমিরডাঙ্গা আর লুকোচুরি, এর ওর বাড়িতে গিয়ে লুকানো এসব খেলতাম। আর তখন তো কম্পিউটার ছিল না কাজেই, আর ওই তখন ওই পাড়ার মধ্যেই ছোটাছুটি এইসব খেলা হতো। ব্যাডমিন্টন শীতকালে, এর ওর রকেট থেকে ঝাঁপ মারা এইসব ছিল। তো ছোটবেলাটা সো কল্ড বাবা মায়ের সঙ্গে এদিক ওদিক ঘুরতে যাওয়া বা কোথাও গিয়ে বন্ধুদের সঙ্গে, একটু বড় হওয়ার পরে একটু বন্ধুদের সঙ্গে সিনেমা যাওয়া বা আড্ডা মারা বা ফুচকা খাওয়া, সেগুলো আমি খুব একটা পাইনি। কারণ আমার যেহেতু আমি পলিটিক্যাল বাড়ির মেয়ে, সেই জন্য আমার এমনিতেও একটা পাবন্দি ছিল। আমি পার্টিকুলার কিছু মানে ইয়ের বাইরে, গণ্ডির বাইরে যেতে পারতাম না। আই ওয়াজ নট অ্যালাউড। তো সেই কারণে মাই চাইল্ডহুড ওয়াজ লিটল ডাইসি। বাট ঠিক আছে, ভগবান সবাইকে সব কিছু দেয় না, সো ইটস ওকে। আমাকে যেটা দিয়েছে সেটার জন্য তো অনেকেই তো হা হা করে, কজন পায়। সব কিছুর মধ্যেই কিন্তু একটা ভালো দিক আছে, তোমাকে সেটাকে এনজয় করে নিতে হবে এবং সেটাকে পজিটিভলি নিতে হবে। আমি হয়তো অন্য বাচ্চাদের মতন ছোটোবেলাটা পাইনি, কিন্তু আমি ছোটোবেলা থেকে এই কেরিয়ারটা পেয়েছি, যেটা হয়তো ভগবান আমার জন্য আগে থেকে, আই ওয়াজ ডেস্টিন টু গেট দিস। তো আমার কোনো আফসোস নেই। হ্যাঁ, এত হাজার হাজার মানুষ, এটাই কজন পায়। তুমি বলছিলে যে আদিকে যদি তোমার বাবা দেখে যেতে মানে পারতেন তাহলে ওনার খুব ভালো, কিন্তু বাচ্চা ভালোবাসতেন। তো ছোটবেলাটা তুমি তো সেভাবে বাবাকে বোধহয় পাওনি, মানে একদম অনেকটা বড় হয়ে যাওয়ার পর সেটা কি খানিকটা আফসোস হয়? আমি না ওরমভাবে, মানে আমার হয়তো, আমি নিজের কেরিয়ার নিয়ে ছোট থেকে এত ব্যস্ত যে আমাকে সেরমভাবে হয়তো আমি কখনো ভাবিনি। বাট ইয়া ডেফিনেটলি হয়তো কোনো না কোনো সময় মনে হয়েছে, অন্যান্য বন্ধুরা বাবা মা একসঙ্গে থাকে, তারা বেড়াতে যায়। আমার বাবা মা আলাদা হয়ে গেছিলেন অনেক ছোটোবেলায়, কিন্তু হ্যাঁ ওই স্পেশাল স্পেশাল কোনো কোনো দিনে বাবার সঙ্গে দেখা হতো। সো দ্যাট ওয়াজ মেবি, মানে এখন যদি ভাবি ইটস গোয়িং টু বি লাইক ভেরি sadness, but it's okay. Life is that. মেনে নিতে পারো এবং মানিয়ে নিতে পারো। হ্যাঁ, মানে এটা মানে আমার এই শক্তিটা ভগবান আমাকে দিয়েছে, আমি সব পরিস্থিতির সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পারি। মানে যতক্ষণ না, মানে আমার বলে না লোক মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, আমার বোধহয় তারপরেও একটা মানে ইয়ে থাকে আর কি, মানে নিজের ওই ধৈর্য শক্তি থাকে। মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও আমি অনেকটা সহ্য করি। তারপরে যখন কিছু না হয়, দেন আই লিভ আপ, মানে জাস্ট গিভ আপ। মাতৃত্বের আগে মেয়েদের একটা অধ্যায় থাকে যে তার বিবাহিত জীবনটা। তোমার মিস থেকে মিসেস জোজো হয়ে যাওয়ার সময়টা, মা বাবা গোটা পরিবারের, আমি যদি কথা বলি বিশেষত মা বাবা, তাদের অবদান বা তাদের সেই সময়টা তুমি কিভাবে পেয়েছো? আমার বিবাহিত জীবনে আমি সব থেকে বেশি সাপোর্ট পেয়েছি আমার শ্বশুরবাড়ির, কারণ আমি তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। সো মায়ের সাপোর্ট তো ছিলই না, আর বাবা মেনে নিয়েছিলেন, কিন্তু ওই যেহেতু সব নিজেই করে ফেলেছিলাম তখন তো আর বাবার কিছু করার নেই। কারণ আমি ভীষণ আসলে না সব কিছুই নিজে করতে বিশ্বাসী। মানে আমি যার জন্য ওই বিয়ে করলাম, যখন বিয়ের কেনাকাটা হেন তেন যা সব কিছুই নিজে করেছিলাম। সো ভালো লেগেছিল। এখন তো সবাই ইভেন্ট করে, বাট নিজের হাতে করার মজাটাই অন্যরকম ছিল। বাট ডেফিনেটলি বাবলু অ্যান্ড ওর মায়ের যদি পুরো সাপোর্ট আমার প্রতি না থাকতো, তাহলে আমি এত দূর আসতেই পারতাম না। কারণ অনেকেই তো শোনা যায় যে বিয়ের পরে তাদের সব কিছুই বন্ধ হয়ে গেছে, বাট দে হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ ইন এভরি অ্যাঙ্গেল, এভরি অ্যাসপেক্ট। সো কাজেই আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু গড কি যে আমি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। এই অধ্যায়টা তোমার জীবনে মানে খুব ভালো একটা জার্নি। ডেফিনেটলি আমার জীবনের প্রত্যেক কটা অধ্যায়েতেই আই হ্যাড টু ফেস চ্যালেঞ্জেস, বাট অ্যাট দ্য সেম টাইম আমি সব কিছুই যে বললাম আমি মানিয়ে নিতে পারি। সো ভালো খারাপ নিয়েই তো জীবন চলে, ভালো মন্দ নিয়ে, কখনো একটু বেশি ভালো, কখনো একটু কম। সো আমার কোনো দিনই খুব একটা ওই কোনো কিছুই আমাকে খুব একটা হতাশা দিতে পারে না। একান্তই না যদি আমি ভাবি যে না এই ব্যাপারটা নিয়ে আমার হতাশ হওয়া উচিত,
অ্যান্ড আমি প্রত্যেক দিনটাকে না সেই দিনটার মতন করে ট্রিট করি। আমি খুব বেশি ওভার প্ল্যান করি না, আবার একদম কিছুই ভাবি না সেটাও নয়। সো আই থিঙ্ক ওটাই ব্যালেন্স হয়ে যায় জীবনে, হয়ে উঠছে। তুমি যেটা বললে যে বাবার থেকে তো অনেকটা সময় তুমি দূরে ছিলে, অনেকটা সময়ের পর তুমি যখন বেশ বড় তখন হয়তো বাবার সাথে দেখা হয়েছে। তোমার এই গানের জীবনটা মানে এই মঞ্চ সাফল্য, সেই সময়টা মানে বাবাকে কতটা আনন্দ পেতে দেখেছো? বাবা খুব হ্যাপি হতেন, এবং আরেকটা ব্যাপার হলো যে একটা সময় ছিল লেট 90s or mid-90s, যেই সময় বাবা যে কটা কমার্শিয়াল ছবি করছে বুম্বাদার সঙ্গে, মানে ভিলেন হিসেবে সব কটাতেই আইটেম নাম্বার আমার গাওয়া। তো মাঝে মধ্যে বাবা ফোন করে বলতেন যে এরকম প্রডিউসার বলেছে, ডিরেক্টর খুব খুশি, তোমার এই গানটা ভালো হয়েছে। সো দ্যাট ওয়াজ লাইক মানে আমার অস্কার পাওয়ার মতো। কারণ বাবাও সব সময়, বাবা কিন্তু খুব একদিকে খুব স্ট্রিক্ট, ইন দ্য সেন্স কি যে বাবার ছেলে মেয়েদের প্রতি কিন্তু একটা স্ট্রং ফিলিং সবসময় আছে তাদের কাজের প্রতিও, কিন্তু বাবা কোনোদিন কাউকে রেফার করেনি। কারণ বাবার কোথাও আমার মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড এটাই হতো যে নিজের পায়ে নিজে দাঁড়াও, মানে নিজের স্ট্রাগল করে ওই জায়গাটা করো, ঠিক আছে না পারলে আমি তো আছি। তো ভগবানের কৃপায় আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে পড়েছিলাম এবং প্লেব্যাক করছিলাম যখন তখন এরকম ছবির গান, এবং যখন যেদিন যেদিন বাবা বলেছে আমার খুবই ভালো লেগেছে। তো আমার কাছে ওটা সব থেকে বড় পাওয়া, যে বাবার মানে বাবার যারা কাজ করছেন, বাবা যাদের সঙ্গে কাজ করছেন তারা অ্যাপ্রিসিয়েট করেছে, অ্যান্ড সেই কমপ্লিমেন্টটা আমার কাছে বাবা ফোন করে বলছে। সো ইট ওয়াজ লাইক আমি অস্কার পেয়েছি। মাতৃত্ব তো দারুণ কাটছেই, আদিকে আমি দেখলাম যে প্রচন্ড ওর মানে একটা আলাদা দুনিয়ায় রয়েছে ও এখন। বকাবকি করো নাকি একদম ইয়ে করে? হ্যাঁ, বকাবকি করি, কারণ মাঝে মধ্যে একটু বকতে হয়, মানে বকতে হয়, কিন্তু ও না আমার বকাটাকে খুব একটা পাত্তা দেয় না। আর আরেকটা জিনিস আমার মনে হয় ওর মধ্যে না, ও ভীষণ, বাচ্চারা তো এমনিতে খুব স্ট্রেট কথা বলে, ও তো অত ঘোরপ্যাচ, আর তবে আদির মধ্যে হি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট সেইং নো অ্যান্ড ইয়েস। মানে যেটা ইয়েস তো ইয়েস, আর যেটা নো তো তুমি কিছুতেই ইয়েস করাতে পারবে না। সো উইচ ইজ ভেরি গুড, কারণ মানুষের জীবনে জেদ থাকলেই সে এগোতে পারে, কিন্তু জেদটা ঠিকঠাক রাস্তায় লাগাতে হবে আর কি। আদির মধ্যে নিজের কিছু খুঁজে পাবো না, ধরো এটা মিল রয়েছে ওটা মিল রয়েছে, মানে মনে হয় যে আমার মতো খানিকটা স্টাবন। হ্যাঁ, জেদি, বদমেজাজি ঠিক আমি নই, তবে আমার যদি রাগ হয়, মানে প্রচণ্ড রেগে যাই যদি, তাহলে পট করে রেগে যাই, আবার আমি কুল ডাউনও হয়ে যাই খুব তাড়াতাড়ি। আদির মধ্যে এখন তো সেটা বুঝতে পারবো না, কারণ এখন তো বাচ্চা মানুষ। তবে হ্যাঁ, ওর ওই দুটো জিনিস তো ডেফিনেটলি দেখলাম, যে যেটা আমিও ছোটোবেলায় বাবা মায়ের অনুষ্ঠানে ঘুরে বেড়াতাম, খুবই ছোট যখন মায়ের অনুষ্ঠানে মানে স্টেজের আশেপাশে ঘুরে বেড়াতাম, ওর সেটা আছে। অ্যান্ড আরেকটা হলো যে ওই ভীষণ জেদ, যেটা আমারও প্রবল। সো দেখা যাক। বাজো যখন কলকাতায় আসে তখন মানে ভাই আর দিদি, মানে ও দিদি মানে মায়ের মতোই পুরো, তো ওদের মধ্যে তখন কি ইকুয়েশনটা চলে, মানে প্রচন্ড মজা আনন্দ চলে থাকে? বাজো কলকাতায় এসছে ওর শুধু দুটো জন্মদিনে, আর না হলে আমাদের ফ্যামিলি ভেকেশন হয় আমার হাজব্যান্ডের ওদিকে, আমরা একটু পাহাড়ে টাহাড়ে ঘুরতে যাই, সেই সময় ওর সঙ্গে দেখা হয়। তখন তো শুধু দিদির সঙ্গে, মানে ইনফ্যাক্ট লাস্টও যখন আমরা বেড়াতে গেছি তখনও আরেকটু ছোট, এখন আরেকটু বেশি এনজয় করতে পারবে। আর দিদির সঙ্গে তো রেগুলারলি দেখা হয় না, তাই একটুখানি মাঝে মাঝে একটু মন খারাপ হয় হয়তো, সেটা তো প্রকাশ করতে পারে না, বাট ও যখন ভিডিও কল টল হয় তখন আমি বুঝতে পারি যে একটু মিটি মিটি হাসে, আবার অনেক সময় মুখ ঘুরিয়ে নেয় যে মানে তুমি নেই কেন। হ্যাঁ, তো এটা আছে। হ্যাঁ, বাবার ক্ষেত্রে সেম, কিন্তু বাবার অত মানে বাবা ম্যাক্সিমাম সময় যেহেতু পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ায়, খুব একটা ভিডিও কল টল হয় না, বাট গেলে পরে দেখা হয়। আমি আমার এই সামনে শুটিংয়ের স্লটটা শেষ হলে পরেই আবার ওর গরমের ছুটি যেহেতু পড়ে যাচ্ছে সেই জন্য যাব, ওই কদিন একটুখানি ওখানে সব মজা করবে। আর ওখানকার যত আমাদের রিসর্টের যারা ছেলেরা যারা দেখভাল করে তাদেরকে নাম ধরে ধরে ডাকে, তাদের সঙ্গেই ঘুরে বেড়ায় সারা দিন। ও ভীষণ ফ্রি না, মানে মিশে যেতে পারে। লোকজন ভীষণ ভালোবাসে, লোক ভীষণ ভালোবাসে। আর আমার বাড়িতে যেহেতু খুবই কম মানুষ, মানে আমি আমার ডোমেস্টিক হেল্প যে সে আর ও,
সো খুবই কম মানুষ। ওকে যখন তুমি এনেছিলে তখন বোধহয় ওর মানে ওর বাবার সাথে বোধহয় দেখা হয়নি, তুমি একা। তো তারপরে যখন তুমি ইন্ট্রোডিউস করেছো বা পরিচয় করেছো তখন তো ও অনেকটা ছোট, মানে বুঝতে পেরেছিল হয়তো। হ্যাঁ, ও বাবলুকে দেখেছে যখন ওর ওই 1 বছর 1.5 বছর বয়স, প্রথম দেখেছে, তখন অতটা বুঝতে পারেনি। এবারে তারপরে যখন আবার গেছে তখন ওই দেখছে যে বাবাও গিটার বাজাচ্ছে, এদিকে টেবিল বাজাচ্ছে, ও অনেকটা ফলো করার চেষ্টা করছে। কখনো কখনো একটু বোধহয় ভয় পায়, কারণ অতটা ফ্রি নয় তো, কাজেই ওই গিটার বাজাচ্ছে যখন গিয়ে তারের মধ্যে একটুখানি হাত দেওয়ার চেষ্টা করে যে দেখে যে এলাও করছে কিনা, মানে ক্রমশ এগোয় আর কি। তো এবারে দেখা যাক, এবারে তো অনেকটা বড় হয়েছে, এবারে গিয়ে কি করে। অনেকটা গ্যাপে গ্যাপে দেখালে বাচ্চাদের একটু এমনি সেই অ্যাকসেপ্টেন্সটা থাকে না। তো কি বলবে, এবং আমি যে তোমাকে বললাম যে একটা মাদারহুড নিয়ে আমরা অনেকটা আলোচনা করলাম, তো সকল মাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, এবং তোমার যে একটা প্রসেস, যে ওই যে জন্ম না দিয়েও যে মা হওয়া যায়, এই বিষয়টা অনেকে মানে আবার অনেকে মানে না, তো সেইটা নিয়ে তুমি কি বলবে? এটা নিয়ে কিছু বলার নেই, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আম, কারণ আমার অনেক পরিচিত মানুষেরাও আছে যাদের সন্তান নেই, কিন্তু তারা অ্যাডপ্ট করতে চায় না। তারা খালি ভাবে যে না, পরিবারের লোকজন মেনে নেবে না, এ মেনে নেবে না। তো একটা সময়ের পরে বোধহয় আর সেই ধৈর্যটাও থাকবে না। এটা যার যার ব্যক্তিগত মানসিকতা, বা যে যেরমভাবে দেখে ব্যাপারটাকে। আমার তো এখনও মনে হয় যে ভগবান যদি আমাকে সেই ক্ষমতা দিতেন, আমি আরও 2টো বাচ্চা অ্যাডপ্ট করতাম। সো ডিপেন্ডস। আর মাদের ক্ষেত্রে বলতে চাই, মা তো মাই হয়, আমি জানি। মারা সবসময় চেষ্টা করে যে সন্তানকে কীভাবে ভালো রাখবে, কিন্তু এরকমও মারা আছে অনেক সময়, আমি নিজের সোসাইটিতেই দেখেছি যে বাচ্চাকে কম সময়ে, নিজের অন্য কিছুর প্রায়োরিটি অনেক বেশি। আচ্ছা, ওকে তো কেয়ার গিভার দেখার আছেই, বাট আমার কোথাও মনে হয় না তাতে না অ্যাটাচমেন্টটা কমে যায় তখন। ওই কারণ এমনিতেই যারা ওয়ার্কিং মাদার তাদের সঙ্গে সন্তানের অ্যাটাচমেন্টটা কম হয়, তো কাজেই যারা ওয়ার্কিং মাদার তাদের না আরও বেশি করে এফর্ট দেওয়া উচিত, যে যাতে বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়। আদারওয়াইজ একটা সময়ের পরে গিয়ে মানবে না, এরকম অনেক ভুরি ভুরি এক্সাম্পল তুমি পাবে। সো সেইটা যাতে না হয় সেই চেষ্টাটা করা উচিত। আর আমার মনে হয় একজন মহিলা না চেষ্টা করলে সব করতে পারে। না বাবা, আমি তো অফিস থেকে এসছি, ও আচ্ছা বাচ্চাটাকে তুই খাইয়ে দে, এইটা না করলেই ভালো আমার মনে হয়। যে যাই কাজ করুক না কেন, যখনই তুমি সুযোগ পাবে তখনই তোমার 100, যেরকম আমি আমার মানে এটা খুব মানে কলার উঁচু করার মতন ব্যাপার নয়, মানে এটা খুব আনন্দের সঙ্গেই করেছি যে আমার তো আদি আসার আগে কিছুটা হলেও সোশ্যাল লাইফ ছিল, মানে আমি কোনো সময় বন্ধুদের সঙ্গে ছবি দেখতে যেতাম, বা খেতে যেতাম, বা আড্ডা মারতে যেতাম। আমি না সেগুলো সবকটাকে কিন্তু স্কুইজ করে ফেলেছি। খুব প্রয়োজন ছাড়া আজকে আমার বাড়িতে বন্ধুদের আড্ডা হয় না, খুব প্রয়োজন ছাড়া আমি বাইরেই বেরোই না, কারণ আমার কাজ এতটা বাইরে আমার সময় নিয়ে নেয় যে আমি যেই সময়টা ফ্রি থাকি আমি একদম বাড়িতে থাকি, কারণ আমি চেষ্টা করি যে তখন আদির জন্য আমি ওই সময়টা দেব। আর ওই যে স্কুল থেকে ফিরে আগে গিয়ে আমার ঘরটা চেক করে যে আমি আছি কি না। তো এবং যখন দেখতে পায় তখন ওর মুখের মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে। সো আমিও নিজেও সেটা চাই এবং সেটার জন্যই বসে থাকি। সো কাজেই একদম খুব কাজের সঙ্গে যাব, বা আমার একদম ভালো লাগছে না, আমি একটুখানি মল থেকে ঘুরে এলাম, সেই টাইম ম্যানেজমেন্টগুলো এবং বাচ্চাকে সময় দেওয়ার টাইমটা খুব ম্যানেজ করা উচিত। আদি দেখুন তোকে ছোট থেকে মা মা বলে রাখছে এবং ও জানে তুমি মা, কিন্তু অনেকে একটা প্রশ্ন করে থাকে যে পরবর্তীকালে কি তুমি ওকে জানাবে, বা ওর ওর ফিউচারে কি ও কোনোদিন বুঝতে পারবে, বা তোমার দিক থেকে তুমি অ্যালাউ করবে, সেটা নিয়ে তুমি ভাবো, মানে ভাবনা চিন্তা করেছো কখনো? হ্যাঁ, ওকে তো জানাতে হবেই, কারণ এখন সেটা নিয়মও আছে, এখন লিগালি নিয়ম আছে যে সেই বাচ্চাকে তোমাকে জানাতে হবে সে যদি অ্যাডপ্টেড হয়। বাট দেখো, সব কিছুর না একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে। কোনো কোনো বাচ্চা খুব বেশি রিয়্যাক্ট করতে পারে, কেউ আবার কোনো কিছু রিয়্যাক্ট না করে একটা ভেতরে, কারণ বাচ্চারা না সব বুঝতে পারে। আমরা মনে করি বাচ্চারা কিছু বোঝে না, কিন্তু বাচ্চারা সব বুঝতে পারে। সো সব কিছু একটা ওয়ে আউট আছে, তো তোমাকেও সেই রকমভাবে তাকে বোঝাতে হবে। আমিও সেরকমভাবেই হয়তো তাকে বোঝাবো, হয়তো আজ নয় কাল, কাল নয় পরশু, কিন্তু না খুব কেয়ারফুলি করতে হবে যেটাই করি, এবং যেটাই যারা করে খুব কেয়ারফুলি করাটা উচিত, বিকজ বাচ্চাদের সাইকোলজি বোঝাটা ইজ ভেরি ডিফিকাল্ট। যার জন্য আমি তোমাকে এমনি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার পরিচিত একজনের
ছেলে খুব দুষ্টু হয়ে যাচ্ছে, সে কিছুতেই মায়ের কথা শুনছে না বা মানছে না। আলটিমেটলি যেটা আমি বুঝলাম ওর কথাবার্তা শুনে, যে তার আশেপাশের এনভায়রনমেন্টটা সেটার জন্য দায়ী। তখন আমি তাকে সাজেস্ট করলাম যে ইউ শুড গিভ মোর টাইম। হতে পারে হয়তো সেটার জন্য তোমার একটা দুটো কাজের ক্ষতি হবে। আজকেও তো, আজকে ধরো আমার যদি 10টা কাজ আসে, আমি 8টা নেব, আমি দুটোকে কনসিডার করব, বিকজ আমি জানি ওই দুটো দিন আমাকে দিতে হবে বাচ্চাকে। লাস্ট টাইম আমি দেখেছি যেরকম আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমি তো এরমভাবে ইউজ টু ছিলাম না। তো ওই যে বললাম যে প্রত্যেকটা সময় হলো খুব চ্যালেঞ্জিং। আমার যখন এই প্রথম এই টানা শুটিং বা শো শুরু হলো, আদির মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছিল। ও অত ছোট, তাও হচ্ছিল। ও রাত্রিবেলা আমাকে পাচ্ছে না, ও কারণ ও যতক্ষণে ঘুমিয়ে পড়ছে আমি অনেক রাত্রে ফিরছি শুটিং বা শো করে। সকালবেলা শুটিংয়ে বেরিয়ে যাচ্ছে ও ঘুম থেকে ওঠার আগে, ও আমাকে দেখতেই পাচ্ছিল না। আর যেখানে ও 24 ঘন্টা আমার সঙ্গে ছিল, ওয়েন হি ওয়াজ লাইক দেয়ার, যখন এসছে সদ্য সদ্য, ওর মধ্যে না এমন একটা মানে সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হলো। ও হঠাৎ হঠাৎ রাত্রিবেলা উঠে কাঁদতে শুরু করছে মাম্মা মাম্মা বলে, এবং আয়াটা যে যে কৌশল্যা যে ওর পাশে শোয়, ওর বুকের মধ্যে গিয়ে এরকম খামচে ধরছে, মাম্মা বলছে এবং ইয়ে করছে। আমি সেটা আরও বুঝতে পারলাম যখন আমার ওই কাজের ফ্লোটা কিছুদিনের জন্য বন্ধ হলো এবং আমি আবার নর্মাল রুটিনে ফিরে গেলাম ওর সঙ্গে। আমি দেখছি ও মাঝরাতে উঠে হঠাৎ করে কাঁদতে শুরু করে দিচ্ছে মাম্মা বলে। আমি তো আছি তোমার কাছে। ও বিশ্বাস করছে না, মানে বুকের ওপর এসে শুয়ে থাকছে যদিও আমি চলে যাই সেই জন্য। তারপরে আবার আস্তে 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 সেটা ওকে বোঝালাম। আমি বললাম দেখো আমাকে তো বেরোতে হবে, কাজ করতে হবে। ঠিকভাবে বোঝালে ওরা ঠিক বুঝতে পারে। সো কাজেই ওকে বলার এই যে পদ্ধতি হয়তো এক একজনের এক এক রকম আছে। আমি নিজের মতন করে হয়তো বলবো, কিন্তু বলতে তো হবে। সেই জন্য তো তোমাকেও একটা মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে ওকে বল। প্রিপারেশন তো ডে 1 থেকেই হয়ে আছে আমার। তুমি জানো হ্যাঁ, কারণ আমাকে তো এটা জানাতেই হবে। ওই রিয়াকশনের জন্য মানে কোনো সময় তোমার মনে একটু ভয় হয় যে কি রিয়াকশন করবে বা কি রিয়াক্ট করতে পারে, হঠাৎ করে একটা জানা তো? ভয় ঠিক হয় না। আমি আসলে ওরকমভাবেও ভাবি না। আমি অনেকটাই বলি না যে সময়ের ওপরে ছেড়ে দিই। তো যদি ধরো কোনো রিয়াকশন হয়, সেটাকে ওভারকাম করার নিশ্চয়ই জায়গা আছে, তো সেটা চেষ্টা করব। দুজনে খুব ভালো থাকো আর এইভাবেই মানে মা আর ছেলে এনজয় করে জীবনটাকে বাঁচো। তো শেষ করব, শেষে যদি আদির জন্য একটা গান শোনাও। आदिर जन्नो चंदा है तू मेरा सूरज है तू, ओ मेरे आँखों का तारा है तू, जीती हूँ मैं बस तेरे लिए, इस टूटे दिल का सहारा है तू, चंदा है तू मेरा सूरज है तू, चंदा है तू मेरा सूरज है तू।